ঠিক তাই, নবান্নের ঠিক আগের দিন সকালবেলা, অর্থাৎ আশ্বিন মাসের শেষ দিনটা মনে হচ্ছে যে একটা কুয়াশা ঢাকা ভোর, একটা শীত শীত ভাব, তবে আশি আশি করেও আসছে না, বিষয়টা ঠিক এরকম। কিন্তু তারপরেও খুব চমৎকার একটি সকাল, অর্থাৎ সব কিছু মিলিয়ে খুব দারুণ এক পরিবেশ। ঘুম থেকে উঠেই কফির মগ বা চায়ের মগ হাতে নিয়ে অসাধারণ এক সকালকে উপভোগ করা যায়। আর এমন একটি সকালে সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজ সকালে বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান। শুরুতে যে কাজটি করব সেটি হলো ইতিহাসের এই দিনে আজ কি ঘটেছিল তাই দেখে নেব এবার। আজ বৃহস্পতিবার 15 অক্টোবর 2020, বাংলা 30 আশ্বিন 1427, 27 সফর 1442 হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের 180তম আর অধিবর্ষে 181তম দিন। 1582 খ্রিস্টাব্দের এই দিনে ইতালি ও স্পেন গ্রেগরীয় ক্যালেন্ডার বা খ্রিস্টীয় সাল প্রবর্তিত। এর ফলে 5 অক্টোবর 15 অক্টোবর হয়ে যায়। 1815 সালের এই দিন থেকে সেন্ট হেলেনা দ্বীপে সম্রাট নেপোলিয়ন নির্বাসন জীবন শুরু করেন। 1993 সালের এই দিনে নোবেল শান্তি পুরস্কার পান নেলসন ম্যান্ডেলা। ইতিহাসবিদদের মতে 1542 সালের এই দিনে মোগল সম্রাট জালাল উদ্দিন আকবর জন্মগ্রহণ করেন। 1920 সালে জন্ম নেন মার্কিন কথাসাহিত্যিক মারিও পুজো। 1931 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় বিজ্ঞানী ও একাদশ রাষ্ট্রপতি ডক্টর এপিজে আবুল কালাম। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী মীরা নায়ার জন্মগ্রহণ করেন 1957 সালের এই দিনে। নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ বংশোদ্ভূত আমেরিকান প্রাণ রসায়নী কনরাড এমিল ব্লচ মারা যান 2000 সালের এই দিনে। 2012 সালে মারা যান কম্বোডিয়ার রাজনীতিবিদ নর্দম সিহানুক। 2013 সালের এই দিনে সুইডিশ অভিনেতা টমি অ্যান্ডারসন মৃত্যুবরণ করেন। দেখছিলাম কি ঘটেছিল ইতিহাসের এই দিনে, অর্থাৎ একটা বছর, একটা ক্যালেন্ডার, তারিখ সবকিছু পরিবর্তিত হয়ে গিয়েছিল, কিন্তু আসলে আমাদের শরীরকে অপরিবর্তিত রাখতে, ঠিক তাই ফিটনেসটাকে ধরে রাখতে ইয়োগার কিন্তু কোনো বিকল্প নেই। চলে যাচ্ছে আমাদের নিয়মিত ইয়োগা শোতে। আসসালামু আলাইকুম প্রিয় শরীফ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের ইয়োগা পর্বে আমি আহমেদ শরীফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার সঙ্গে আছেন সাইকোলজিস্ট মুকাররমা, আছেন ইঞ্জিনিয়ার মুবাশির। চলুন তাহলে শুরু করা যাক আজকের ইয়োগা পর্ব। আজকের ইয়োগা পর্বে আমরা একটা আসন নিয়ে আলোচনা করব, সেই সঙ্গে একটা প্রাণায়াম নিয়ে আলোচনা করব, আর স্বাস্থ্যগত প্রাকৃতিকভাবে ভালো থাকার জন্য টিপস সেটা তো রয়েছেই। আজকে আমরা যে আসনের উপর কনসেন্ট্রেট করব সেটা আমাদের সর্ব অঙ্গের জন্যই উপকারী। অর্থাৎ এই আসনটা যখন আমরা করব শরীরের প্রায় সর্ব অঙ্গেই স্ট্রেস অনুভূত হবে, চাপ লাগবে, শরীরের কোথাও অবাঞ্ছিত চর্বি জমার সুযোগ পাবে না। এবং নামটাও খুব সুন্দর আজকে আসনের নাম হচ্ছে ধনুর আসন। ধনুকের নিয়ে যে আসন সেটাই হচ্ছে ধনুর আসন। এই ধনুকের মতো দেখতে লাগে, এই জন্য এটাকে বলা হয় ধনুর আসন। তো ধনুর আসন কিভাবে করতে হয়, আমরা এটা প্রথমে উপর হয়ে শুয়ে পড়ব। শুয়ে পড়ে দুই হাঁটুটাকে আমরা ভাঁজ করব। তারপর দুই হাত দিয়ে আমাদের যে পায়ের অংশ আছে অর্থাৎ গোড়ালির উপরের অংশ সেটাকে আমরা ধরবো এবং তারপর আমাদের বডিটাকে একটা ধনুকের নেয়ার শেপ করব। এটাই হচ্ছে আমাদের আজকের ধনুর আসন। তাহলে শুরু করা যাক আজকের ধনুর আসন। আমরা প্রথমে উপর হয়ে শুয়ে পড়বো। হ্যাঁ, আমরা একটু উপর হয়ে শুয়ে পড়ি। প্রথমে আমরা বজ্রাসনে যাই, একটু নিয়ম করে করে আমরা যাই যে আমরা বজ্রাসনে প্রথমে বসলাম। প্রিয় দর্শক, ওঠার নিয়ম আছে, বসার নিয়ম আছে, দাঁড়ানোর নিয়ম আছে, যাতে আপনার শরীর কষ্ট না পায় এটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলেই দেখবেন যে আপনার শরীরে অহেতুক ব্যথা বেদনা হচ্ছে না, আপনার এনার্জিটা লস হচ্ছে কম। এনার্জিটাকে ভালো কাজে আপনি যা চান অর্জন করার জন্য, যে কাজগুলো করতে চান সেই কাজে ব্যবহার করতে পারবেন। আর অহেতুক আমরা যখন একটা কাজ করি, সেই কাজ মনোযোগ সহকারে যখন আমরা করি না, তখন মেন্টাল এনার্জিটা অপচয় হয়ে যায়। তো এই মেন্টাল এনার্জিটাকে আমরা, মনের যে শক্তি সেটাকে আমরা ধরে রাখতে চাই। এই ধরে রাখার জন্যই আমাদেরকে আসনগুলো ভালো করে করতে হবে। যখন আপনি চেয়ারে বসবেন, চেয়ারে বসার সুনির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মে যখন আপনি বসবেন আপনি অনেকক্ষণ কাজ করতে পারবেন, টায়ার্ড হবেন না, ক্লান্ত হবেন না। আর ভুল ভঙ্গিমায় যখন আপনি বসবেন
অথবা আপনার কনসেন্ট্রেশনে বারবার হ্যাম্পার হচ্ছে এমন জিনিসের সঙ্গে আপনি সংযুক্ত থাকবেন, দেখবেন যে আপনি কনসেন্ট্রেশন ধরে রাখতে পারছেন আর যে কাজটা করছেন সেটা অর্জন করতে পারছেন না। তো আসুন সঠিকভাবে বসা, সঠিকভাবে দাঁড়ানো, সঠিকভাবে শোয়া থেকে ওঠা সব কিছু যেন সায়েন্টিফিক হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমরা এখন দেখব আমাদের যে ধনুরাসন, সেটা প্রথমে আমরা বজ্রাসনে বসলাম, বজ্রাসন থেকে আস্তে আস্তে আমরা এখন শুয়ে পড়ব নির্দিষ্ট নিয়ম অনুসারে। হ্যাঁ, দেখেন কিভাবে ওনারা শুয়ে পড়েন, এই বিষয়টাকে একটু দেখেন। উপর হয়ে শুয়ে পড়ছেন। এবার দুই হাত আমাদের দেহের দুপাশে থাকবে, দুই হাত দেহের দুপাশে থাকলো। Good. এই প্রাথমিক অবস্থা আমাদের। এবার আমরা আমাদের যে পা দুটো আছে এটাকে হাঁটু থেকে ভাঁজ করব। হ্যাঁ, একটু ভাঁজ করে পা দুটোকে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসলাম। এবার আমরা আমাদের হাত দিয়ে এই পায়ের এই অংশটুকুকে আমরা ধরে রাখবো, গোড়ালির উপর অংশ। এবার আস্তে আস্তে শরীরটাকে অর্থাৎ মাথা থেকে শুরু করে নিচের অংশটাকে একটা ধনুকের শেপ দেব আমরা। হ্যাঁ, এবার আস্তে আস্তে ধনুকের শেপ ধারণ করেন। এই অবস্থায় 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড আমাদেরকে থাকতে হবে। এবার আস্তে আস্তে আমরা আগের পজিশনে চলে যাব। প্রিয় দর্শক, প্রাথমিক অবস্থায় এটা করতে গেলে অনেকের জন্য একটু কষ্টের কারণ হবে যদি আপনার রেগুলার এই আসন অভ্যাস করার সুযোগ না থাকে। তো এটাকে আস্তে আস্তে আপনাকে অনুশীলন করতে হবে। আর আপনি যখন এটা করছেন দেখবেন যে চমৎকার শরীরের সব অংশেই কিন্তু চাপ লাগছে। প্রিয় দর্শক, আমরা আরেকবার একটু আসনটা একটু দেখে নিই এবং প্রয়োজন হলে সময় সুযোগ পেলে আমরা আরেকবার দেখাবো শেষের দিকে যদি সময় পাই। হ্যাঁ, আমরা হাঁটু দুটোকে একটু ভাঁজ করে নিই, দুই হাঁটু ভাঁজ করি। এবার আস্তে আস্তে দুই হাত দিয়ে আমরা পা ধরি এবং শরীরটাকে একটা ধনুকের ন্যায় আকৃতি ধারণ করি। হ্যাঁ, শরীর যত স্থির রাখা যায়, স্বাভাবিক একটু স্থির রাখতে কষ্ট হবে, কিন্তু যতটুকু স্থির রাখা যায় তত স্থির রাখার চেষ্টা করতে হবে। এবার আস্তে আস্তে আমরা আগের পজিশনে চলে যাব, অর্থাৎ হাত পা ছেড়ে দিয়ে যে অবস্থায় শুয়েছিলাম সেই অবস্থায় থাকবো। প্রিয় দর্শক, এই হলো আমাদের ধনুরাসন। এবার আস্তে আস্তে আপনারা একটু উঠে বসুন, বসে আরাম করে সামনের দিকে। দেখলাম আমরা ধনুরাসন। এই ধনুরাসনটা কি উপকারে লাগে আমাদের? এই ধনুরাসনটা হচ্ছে এমন একটা আসন যে আসনে আমাদের কিডনি, থাইরয়েড থেকে শুরু করে অন্যান্য গ্ল্যান্ডগুলোর উপকার হয়। তার আগে একটু সাবধানবাণী আছে, যাদের থাইরয়েডের কারণে অর্থাৎ গলগণ্ড রোগ হয়েছে, গয়টার হয়েছে কিংবা লাম্বার স্পন্ডিলাইটিস আছে, তারা এটাকে করবেন না, কারণ এটাতে অনেক চাপ লাগে, আপনার ব্যথা বেদনা বেড়ে যেতে পারে। তো কি উপকার করে? এটা হচ্ছে কিডনি, থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এগুলোকে সুস্থ স্বাভাবিক রাখে। এবং আমরা জানি যে কিডনির উপরে যে গ্ল্যান্ড আছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এটা ভালো থাকা মানে হচ্ছে আপনি ব্লাড প্রেশার আপনার সব সময় নিয়ন্ত্রণে থাকবে, আপনি যে কোনো পরিস্থিতি সহজে মোকাবেলা করতে পারবেন। আপনার সামনে চ্যালেঞ্জ আসছে, সমস্যা আসছে, সমস্যাগুলোকে আপনি খুব সহজে সমাধান করতে পারবেন। কেন? কারণ এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপরেই আমাদের অনেক কিছু নির্ভর করে পারিপার্শ্বিক সিচুয়েশনটাকে মোকাবেলা করার ক্ষেত্রে। অনেকের আবার কনস্টিপেশন আছে, এই কনস্টিপেশন দূর করার ক্ষেত্রেও আমরা এই আসনটাকে কাজে লাগাতে পারি। তারপর পিঠের যে মাংসপেশি আছে, আপনি খেয়াল করে দেখেছেন যখন আমরা এই আসনটা অনুশীলন করি, পিঠের মাংসপেশিগুলোর এক্সারসাইজ হয়, সেখানকার অর্থাৎ পিঠের সঙ্গে যে মেরুদণ্ড আছে, সেই মেরুদণ্ড সংশ্লিষ্ট যে নার্ভ আছে, সেই নার্ভগুলো সুস্থ হয়, সবল হয়। কোমরের অতিরিক্ত চর্বি কমায়। তারপরে বুকের খাঁচা যাদের একটু দুর্বল অর্থাৎ অনুন্নত, তারা যদি এটাকে অনুশীলন করেন তাহলে বুকের খাঁচাটা উন্নত হবে, রিপটা শক্তিশালী হবে, দেখতে ভালো লাগবে। এবং এই আসন আমরা যখন করছি তখন ক্যালোরিটা দ্রুত বার্ন আউট হয়ে যাচ্ছে। আপনি যখন এই আসনটা অনুশীলন করবেন, প্রিয় দর্শক, দেখবেন যে আপনার শরীরের ক্যালোরি কিভাবে বার্ন আউট হচ্ছে, অর্থাৎ শক্তি কিন্তু ব্যয় হয়। এই আসন যখন আমরা করি তখন আমাদের এই অতিরিক্ত ক্যালোরি সেগুলো বার্ন আউট হয়ে যায়। সুতরাং যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান, ওজন নিয়ন্ত্রণের চমৎকার একটা উপায় হচ্ছে এই ধনুরাসন। এই ধনুরাসন আপনাকে অনেক উপকার দেবে। তারপরে যখন আপনি ধরেন যে এই আসন যখন করছেন তখন এই সার্ভাইকাল রিজিয়ন, তারপরে রিবের থোরাসিক রিজিয়ন, এই জায়গাগুলোতে কিন্তু যেহেতু এক্সারসাইজ হচ্ছে, যার ফলে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস যেটা আছে সেটার ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে সহযোগিতা করছে। কিন্তু অবশ্যই আমরা আগে বলেছি যে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস থাকলে এটা করবেন না, কিংবা লাম্বার স্পন্ডিলাইটিস থাকলে। কিন্তু একজন বিশেষজ্ঞ যদি থাকেন যিনি
যোগা সম্পর্কে জানেন, তার তত্ত্বাবধানে যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু ধীরে ধীরে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ গলার রিজিয়নগুলোতে, সার্ভাইকাল রিজিয়নগুলোতে কিন্তু উপকার হচ্ছে আমাদের, থোরাসিক রিজিয়ন সেগুলোতেও উপকার হচ্ছে, ফুসফুসের উপকার হচ্ছে। ফুসফুস আপনি যখন এই আসনটা করছেন, ফুসফুসটা এক্সপান্ড হচ্ছে, আর ফুসফুস যখন এক্সপান্ড হচ্ছে, এটার মধ্যে বায়ু ধারণ করার যে ক্যাপাসিটি সেটা বেড়ে যাবে। এবং আমরা জানি আমাদের যে ফুসফুসটা হচ্ছে কি, এই ফুসফুসটা হচ্ছে অনেকগুলো ইলাস্টিকের থলি, অনেকগুলো বল এক জায়গায় রাখলে যেরকম করে হয়, আমাদের ফুসফুসটা অনেকটা সেই রকম। এবং এই যে বল, অ্যালভিউলাই, এগুলার ফাংশন যত আমরা বেশি করে করতে পারবো, অর্থাৎ এগুলার কার্যক্রমতা যত বাড়বে, তত আমাদের ফুসফুসের ক্যাপাসিটি বাড়বে। এবং করোনা ভাইরাস, এই ভাইরাস, সেই ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো থেকে আমরা অনেক দূরে থাকতে পারবো। ফুসফুস শক্তিশালী মানে হচ্ছে আপনি অনেক অসুখ বিসুখ থেকে দূরে থাকতে পারবেন। তো যখন আমরা এই ধনুরাসনটা অনুশীলন করছি, আমাদের লাং ক্যাপাসিটি বাড়ছে, লাংটাকে আমরা অনেক ভালো করে এক্সারসাইজ করাচ্ছি, সেগুলোর অ্যালভিউলা যেগুলো আছে সক্রিয় হচ্ছে, বেশি পরিমাণ বায়ু সে ধারণ করতে পারছে। আর বেশি পরিমাণ বায়ু ধারণ করলে অ্যাজমা বা হাঁপানি, এই ধরনের অসুখ বিসুখ থেকে আমরা খুব সহজেই নিরাময় লাভ করতে পারবো। এবং দেখবেন এটা যখন অনুশীলন করছেন, তখন আপনার হাঁটুতে কিন্তু টান লাগছে, হাঁটুর ক্ষেত্রেও আমরা এটাকে কাজে লাগাতে পারি। যাদের হাঁটুতে ইউরিক অ্যাসিড, বাত আছে, তারা এটাকে কাজে লাগাতে পারেন। এবং যাদের বয়স কম, 25-এর নিচে যাদের বয়স আছে, তারা লম্বা হওয়ার ক্ষেত্রেও এই আসনটাকে আমরা কাজে লাগাতে পারি, ধনুর আসন। কারণ এটা যখন আমরা করি, আপনি খেয়াল করে দেখেছেন, স্পাইনটা আমরা বিপরীত দিকে এটাকে আমরা টার্ন করাই, যার ফলে কি হচ্ছে, যদি মেরুদণ্ডের কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা দূর হয়। এবং বয়স 25-এর নিচে হলে আপনি লম্বা হওয়ার ক্ষেত্রেও এই আসন আপনাকে কাজে দেবে। এবং যারা একটু কুঁজো আছেন, তাদের জন্য খুবই উপকারী, হাঞ্চ যাদের আছে তাদের জন্য খুবই উপকারী। আপনি দেখবেন যেটা যখন করা হয়, তখন এই জিনিসটা আস্তে আস্তে দূর হওয়ার প্রচেষ্টায় আমরা অগ্রসর হই। তো যারা একটু সামনের দিকে ঝুঁকে থাকেন, তাদের জন্য এই আসনটা খুবই উপকারী। আস্তে আস্তে আপনার একটা পজিশনে আসবে। বংশগত কারণ বিষয়টা আলাদা, কিন্তু নর্মালি যখন আপনি করবেন, তখন আপনার মেরুদণ্ডের যে অসামঞ্জস্যতা, সেটা আস্তে আস্তে দূর হবে। আপনাকে দেখতে অনেক লম্বা লাগবে যদি আপনার কুঁজো সমস্যা হয়ে থাকে। তো এটাকেও আমরা এই ক্ষেত্রে কাজে লাগাতে পারি। এবার আমরা আস্তে আস্তে প্রাণায়ামের দিকে অগ্রসর হব। আজকে আমরা একটা প্রাণায়াম করব, যে এই প্রাণায়ামটা খুব মজার, সেটা হচ্ছে সিংহ কোটি প্রাণায়াম। সিংহ, হ্যাঁ, অদ্ভুত এক প্রাণী সিংহ। তার যখন তৃষ্ণা নিবারিত হয়ে যায় বা ক্ষুধাটা মরে যায়, তখন কিন্তু সে আর কাউকে আক্রমণ করে না, দ্বিতীয়বার আক্রমণ করে না। কিন্তু আমরা মানুষরা অনেক সময় সেই কাজটা পারি না। আমরা 3 বেলা খাবার খেয়েও তারপর অন্যের ক্ষতি করে বসি। ছোট বাচ্চা, হ্যাঁ, তাকে মারতে হবে কেন? এই যে অমানবিকতা। তো এটা পশুর দিকেও যদি তাকাই, আমরা দেখি যে অনেক ক্ষেত্রে পশু অনেক চমৎকার জিনিস করে, যেটা আমরা মানবরা অনেক ক্ষেত্রে অনুসরণ করতে পারি না। তো সে দ্বিতীয়বার আর আক্রমণ করে না কাউকে, তার খাবার যখন শেষ, সে তৃপ্ত। কিন্তু আমাদের আরো চাই, এই টাকায় হবে না, আরো বেশি টাকা লাগবে, একটা বাড়িতে হবে না, আরো কয়েকটা বাড়ি লাগবে। এই যে মানে বারবার চাওয়া, এই চাওয়াগুলো কি করে আমাদেরকে আসলে অশান্তি উপহার দেয়। আপনি যত শকরগুজার থাকতে পারবেন, আপনি যত প্রশান্ত থাকতে পারবেন, যা আপনার আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন, সেই সঙ্গে যা নাই সেটা অর্জনের জন্য যখন আপনি প্রচেষ্টা গ্রহণ করতে পারবেন, তখন আপনি মানসিক প্রশান্তিতেও থাকবেন এবং আপনার যা চাওয়া আছে সেই চাওয়াটাকেও পাওয়ায় রূপান্তরিত করতে পারবেন। তো আজকের যে প্রাণায়াম আমরা করব, সেটা আসলে আমাদেরকে প্রাণশক্তিতে উজ্জীবিত করবে, সেই সঙ্গে আমাদের নানান অসুখ বিসুখ থেকে দূরে থাকবে। আর সিংহ যেরকম করে শক্তিশালী হয়, আমাদের কটিদেশ, আমাদের যে কোমর, এই রিলেটেড অর্গানগুলো, এই রিলেটেড যে বোনস আছে, সেগুলো শক্তিশালী হবে। এই জন্য এটাকে বলা হয় সিংহকোটি প্রাণায়াম। সিংহের নিয়ে আপনার কোমরটা, যে কথায় বলেন যে কোমরে শক্তি থাকলে হয়, এই কোমরের শক্তিটাকে বাড়ানোর জন্য এই প্রাণায়ামটাও খুব সহযোগিতা করে। চলুন তাহলে আমরা একটু দেখে নেই সিংহকোটি প্রাণায়াম কিভাবে করতে হয়। এই প্রাণায়ামটা আমরা দাঁড়িয়ে করব। তো প্রিয় দর্শক, আমরা একটু দেখে নেই। মোকাররমা মুবাশশির, আপনারা একটু দাঁড়িয়ে যান। আর দাঁড়ানোর নিয়ম অনুসারেই আমরা ধীরে ধীরে দাঁড়িয়ে পড়লাম, অর্থাৎ শরীরটাকে কষ্ট দেবেন না। প্রথমে আমরা বজ্রাসনের স্টাইলে নীল ডাউন হলাম, তারপরে ডান পাটাকে বা বাম পাটাকে আমরা সামনে দিয়ে দিলাম, তারপরে ধীরে ধীরে উঠে পড়লাম। এটা হচ্ছে ওঠার নিয়ম। তো আমরা দাঁড়িয়ে গেলাম। দাঁড়ানোর পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, কোমরে আমরা হাত রাখবো। আমরা কোমরে হাত রাখলাম, মেরুদণ্ড স্ট্রেট, একদম রিল্যাক্স ওয়েতে আপনি থাকবেন। এরপরে যেটা করতে হবে, আপনার শরীরটাকে স্থির রেখে আমাদের
ডান পাটাকে পেছন দিকে আগে আমরা প্রক্রিয়াটা একটু ব্যাখ্যা করে নিই, তারপরে আমাদের প্রশিক্ষক যারা আছেন সহযোগী তারা আপনাদেরকে দেখাবেন। আমরা স্থির হয়ে দাঁড়ালাম, কোমরে হাত রাখলাম, তারপর ডান পাটাকে হাঁটু ভাঁজ না করে আমরা ধীরে ধীরে পেছন দিকে নিয়ে যাব যতটুকু পারি কমফোর্টেবলি, এবং দম নিতে নিতেই আমরা পাটাকে পেছন দিকে নেব এবং দম ছাড়তে ছাড়তে আবার আগের পজিশনে চলে আসব। এরপরে আমরা আমাদের বাম পাটাকে নিয়ে যাব একইভাবে, কিন্তু দেহটা যেন আমাদের সামনের দিকে একটু করতে গেলে একটু ঝুঁকবে, এটাই স্বাভাবিক, কিন্তু বডিটাকে স্থির রাখার চেষ্টা আমাদেরকে করতে হবে। বাম পাটাকে আমরা অ্যাকর্ডিংলি পেছন দিকে নিয়ে যাব দম নিতে নিতে, এবং দম ছাড়তে ছাড়তে আমরা আগের পজিশনে চলে আসব। এই যে প্রথমে ডান পা পেছন দিকে গেল, আবার নিয়ে আসলাম, তারপরে আবার বাম পা পেছন থেকে গেল, আবার নর্মাল জায়গায় চলে আসলো, এই মিলে হচ্ছে এক রাউন্ড, এক প্রস্থ বা এক সেট। এইভাবে আপনি এটাকে 10 বার, 15 বার, 20 বার, 5 বার, মিনিমাম 5 বার থেকে 20 বার পর্যন্ত করতে পারেন। তো আজকের প্রাণায়াম সিংহকোটি প্রাণায়াম। চলুন তাহলে আমরা শুরু করা যাক। আমরা শুরু করে দেই সিংহকোটি প্রাণায়াম। হ্যাঁ, আমরা প্রথমে ডান পাটাকে হাঁটু ভাঁজ না করে দম নিতে নিতে পেছন দিকে নিয়ে যাই, যতটুকু পারা যায়। এবার আস্তে আস্তে আগের পজিশনে, অর্থাৎ দম ছাড়তে ছাড়তে পাটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসি। প্রিয় দর্শক, পা যতটুকু পেছন দিকে যাবে, আপনি বেশি নিতে যাবেন না। এটা সর্বোচ্চ কত হতে পারে? 1 ফিট হতে পারে, 1.5 ফিট হতে পারে, কিন্তু এটাকে বেশি করতে গিয়ে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার শরীর স্থির থাকবে না, শরীরটা কাঁপাকাঁপি করতে পারে, অথবা সামনের দিকে আপনি বেশি ঝুঁকে যাবেন। দরকার নেই, আপনি জাস্ট দম নিতে নিতে যতটুকু নিতে পারেন, দ্যাটস অল, এটাই হলে চলবে। এবার আমরা তাহলে একটু বাম পা দিয়ে একটু অনুশীলন করি। হ্যাঁ, বাম পা নিয়ে যান ধীরে ধীরে। আমরা প্রিয় দর্শক আপনাদেরকে এটা মানে পাশ ফিরে একটু দেখাবো, যাতে আপনারা ভালো করে অনুশীলন করতে পারেন। হ্যাঁ, নিয়ে আসেন। এবার তাহলে আমরা একটু আমার দিকে একটু মুখ করে, হ্যাঁ এইদিকে, হ্যাঁ এদিকে, হ্যাঁ। এবার প্রিয় দর্শক একটু ভালো করে দেখেন। এবার আমরা ডান পা দিয়ে করছি। আবার ডান পাটাকে আমরা দম নিতে নিতে ডান পাটাকে পেছন দিকে নিয়ে যাই। এবার আস্তে আস্তে দম ছাড়তে ছাড়তে নিয়ে আসি পাটাকে। এবার বাম পা, এবার আমরা বাম পা নিচ্ছি। হ্যাঁ, বাম পা নিতে থাকি, হাঁটু ভাঁজ করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এবার ধীরে ধীরে আমরা আগের পজিশনে চলে আসি। গুড। এবার সামনের দিকে মুখ করুন, আস্তে আস্তে বসে পড়ুন। প্রিয় দর্শক, আমরা দেখলাম যে চমৎকার একটা প্রাণায়াম, সিংহকোটি প্রাণায়াম। তো কোটি দেশীয় রিজিয়নগুলোর জন্য খুবই উপকারী। তো সিংহকোটি প্রাণায়াম করলে কি হচ্ছে যে আমরা বরাবরই বলে আসছি, প্রাণায়াম মানে হচ্ছে ফুসফুসের উপকার। তো রেসপিরেটরি সিস্টেমটাকে চমৎকারভাবে ভালো রাখে এবং ফুসফুসের যে ব্যাধি আছে সেই ধরনের ব্যাধি থেকে আপনাকে নিরাময় প্রদান করে। আর যেহেতু আমরা এই প্রাণায়ামটা করছি দাঁড়িয়ে, এবং সেই সঙ্গে পাটাকে ব্যবহার করছি, হাঁটুটাকে ব্যবহার করছি, ইভেন আমাদের হাতটাকেও আমরা ব্যবহার করছি, যার ফলে এই সংশ্লিষ্ট অর্গানগুলো সেগুলো ভালো থাকছে, অঙ্গগুলো সুস্থ থাকছে। তো দীর্ঘক্ষণ যারা দাঁড়িয়ে বা বসে কাজ করার শক্তি পান না, ধরুন যে আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু সেই শক্তি আপনার নাই, কিংবা অনেকক্ষণ বসে কাজ করতে হবে সেই শক্তি আপনার নাই, তখন আপনি প্রাণায়ামটাকে অনুশীলন করেন, দেখবেন যে আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার শক্তি অর্জন করছেন, সেই সঙ্গে অনেকক্ষণ বসে আপনি কাজ করতে পারবেন। অর্থাৎ এটা আমাদেরকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা বসে কাজ করার শক্তি বাড়ায়। এরপরে আপনি দেখবেন এই প্রাণায়াম যখন আমরা করছি, প্রাণায়াম দমের চর্চা তো হচ্ছে, সেই সঙ্গে আমাদের নিতম্ব, কোমর এবং পেটে চাপ পড়ছে। তো নিতম্ব, কোমর এবং পেটে যখন অতিরিক্ত চাপ পড়ে, স্ট্রেস হয়, তখন কি হয়, এই অংশগুলো যে অতিরিক্ত চর্বি আছে সেগুলো, কোলেস্ট্রল আছে সেগুলো দূর হয়, এবং আপনি চমৎকার একটা আকর্ষণীয় ফিগারের অধিকারী হতে পারেন। তারপরে মহিলাদের পিরিয়ড জনিত অনেক সময় পেইন হয়, এই পেইন দূরীকরণের ক্ষেত্রেও এটাকে আমরা কাজে লাগাতে পারি। কারণ এটা পেলভিক রিজিয়ন অংশগুলোর লেভেটার এনআই পেশিগুলোকে শক্তিশালী করে, যার ফলে মহিলাদের যে পিরিয়ড জনিত জটিলতা আছে, কষ্ট আছে, পেইন আছে, সেগুলোকে দূর করে। কনস্টিপেশন দূর করতেও এই প্রাণায়াম আমাদেরকে সহযোগিতা করে। এবং এই প্রাণায়াম যখন আমরা চর্চা করছি, তখন আমাদের যে লাম্বার স্পন্ডিলাইটিস, কোমরের যে ব্যথা হয়, সেটাও দূর করতে আমাদেরকে সহযোগিতা করে। এবং পেটের যে অতিরিক্ত বায়ু জমে আছে, অনেক ক্ষেত্রে আমাদের গ্যাস জমে থাকে পেটে, তো এটার অতিরিক্ত যে গ্যাস জমে আছে পেটের মধ্যে, সেগুলোকে দূর করতে সহযোগিতা করে। তো আপনাকে ভবিষ্যতে কোমরের বাত, আর্থ্রাইটিস এই জিনিসগুলো
হওয়া থেকে অনেক দূরে রাখে। তো এই হচ্ছে আমাদের আজকের যে প্রাণায়াম, সেটা হচ্ছে সিংহগতি প্রাণায়াম। এবং এই সিংহগতি প্রাণায়াম যে এই উপকারগুলো আমরা বললাম তা না, আর অনেক উপকার আছে। সেই উপকারগুলো আমরা যখন এই প্রাণায়াম চর্চা করি সেগুলো অটোমেটিক্যালি আপনার জীবনে চলে আসবে। যেমন আমাশয় দূর হয়, তারপরে আপনার মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি করে। যখন আপনি এটা করছেন দেখবেন যে এটা ব্যালেন্স আসছে আপনার। দাঁড়িয়ে আপনি হুট করে পড়ে যাবেন না, কেউ আপনাকে ধাক্কা দিল আপনি পড়ে যাবেন না, পিচ্ছিল রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন আপনি হুট করে পড়ে যাবেন না। তো এই ধরনের আরও অনেক উপকার আছে, সেগুলোকেও আমরা যখন এটা করছি সেগুলো পেয়ে যাব। আপনি উপকার জানেন না জানেন, একটা আসন প্রাণায়ামে আপনি যখন করবেন রিলেটেড সব জিনিসগুলো আপনি পেয়ে যাচ্ছেন। আমরা সেখানে প্রাইম জিনিসগুলো, প্রাইম উপকারগুলো আপনাদেরকে বলছি যে এই উপকারগুলো বেশি হয়। তো আমরা যে আসন করলাম সেই সঙ্গে যে প্রাণায়াম করলাম সেটাকে আমরা অনুশীলন অব্যাহত রাখবো। এবং এটা যখন আমরা অনুশীলন অব্যাহত রাখবো তখন দেখবেন যে আপনি সুস্থ থাকছেন, প্রাণবন্ত থাকছেন। তো প্রথম যে আমরা আসন করেছিলাম, আরেকটু স্মরণ করে দিয়ে প্রিয় দর্শক, প্রথম যে আসন করেছিলাম সেই আসনের নাম হচ্ছে ধনুর আসন। তো এই ধনুর আসনটা আপনারা দেখেছেন, পা তোলাটা অনেকের জন্য একটু কষ্টের হয়, সেটাকে আমরা সহজভাবেও করতে পারি। তো সহজভাবে করানোর জন্য আমরা এই আসনটাকে আরেকবার একটু দেখে নিই, এটা সহজ প্রক্রিয়া কিভাবে করবেন। হ্যাঁ, আমরা একটু ধনুরাসনের প্রস্তুতি গ্রহণ করি। এদিকে ফিরে যান এবং আস্তে আস্তে উপর হয়ে শুয়ে পড়ুন। হ্যাঁ, আমরা একটু দ্রুত করব। এবার দুই হাঁটুটাকে আমরা একটু ভাঁজ করে নেই, হ্যাঁ, তারপর হাত দিয়ে ধরি। প্রিয় তো এবার আমরা আমাদের হাঁটু দুটোকে আমরা ফাঁকা করে, হ্যাঁ, যতটুকু ফাঁকা করে করা যায়, হ্যাঁ, হাঁটুকে ফাঁকা, এইভাবে, হ্যাঁ, আর ফাঁকা করে, অর্থাৎ সহজ করে। এটা যারা পারবেন না তাদের জন্য সহজ করার জন্য মূলত এটাকে করা। তো আপনি হাঁটুটাকে ফাঁকা করে করবেন, আরামসে করবেন, তাহলেও আপনি ধনুরাসন উপকারটা আপনার নিয়ে আসতে পারবেন। তাহলে এবার একটু, হ্যাঁ, ধনুকে নিয়ে একটু বাঁকা হন। হ্যাঁ, এইভাবে প্রিয় দর্শক আপনি এটাকে অনুশীলন করতে পারেন। এবার আস্তে আস্তে আমরা আগের পজিশনে চলে যাই। হাত পা ছেড়ে দিয়ে স্বাভাবিক অবস্থায় আবার বজ্রাসন, পদ্মাসন বা যে কোনো একটা আসনে আমরা বসে থাকি। তো আপনারা একটু পদ্মাসনে বসে থাকুন। প্রিয় দর্শক, আমরা আবারও ধনুরাসনটাকে দেখে নিলাম। আর সিংহকোটি যে প্রাণায়াম সেটা তো আমরা দেখলামই। আজকের যে ন্যাচারোপ্যাথিক টিপস সেটা হচ্ছে যে আপনার শরীরটাকে যদি ভালো রাখতে হয় তাহলে কিছু প্রাকৃতিক জিনিস যখন আপনি খাবেন অথবা অ্যাপ্লাই করবেন সেটা আপনার জন্য অনেক উপকার নিয়ে আসবে। তো আমাদের অনেকেরই কি হয় যে গলার স্বরটা বসে যায়, ভেঙে যায়। তারা কি করতে পারি, তারা আমরা এটাকে কাজে লাগাতে পারি। কীরকম? ধরেন আপনি কুসুম গরম পানি নেবেন, সেটাতে 1 থেকে 3 চিমটি আপনি লবণ দেবেন এবং গার্গল করবেন, হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে। তাহলে যাদের গলার স্বর বসে যায় তাদের জন্য খুবই উপকার। এটাকে আপনি 15 থেকে 20 বার গার্গল করতে পারেন। করলেই দেখবেন যে আপনার গলার যে সমস্যা আছে সেটা থেকে আপনি ধীরে ধীরে নিরাময় লাভ করছেন, ধীরে ধীরে আপনি বেরিয়ে আসতে পারছেন, এটা স্বাভাবিক হচ্ছে। এবং গলার যত্ন নিতে হবে। এই কণ্ঠটাকে আমাদের ভালো রাখতে হবে, কারণ এই কণ্ঠ হচ্ছে আপনার ভাষা প্রকাশের মাধ্যম। অথবা আপনি যে চেতনা লালন করেন সেই চেতনাটাকে, আপনি যা বিশ্বাস করেন, আপনি যে মানুষের উপকার করতে চান, এই উপকারের বাণী মানুষের কাছে বলতে গেলে আপনার কণ্ঠের সহযোগিতা লাগবে। তো এটাকে আমরা বসে যাওয়া থেকে বিরত রাখতে চাই, অর্থাৎ এটাকে আমরা সচল রাখতে চাই, কর্মক্ষম রাখতে চাই। এবং এটা রাখতে গেলেই আমাদেরকে প্রাকৃতিক প্রক্রিয়া এটাকে ভালো রাখতে হবে। তো কখনো যদি কোনো কারণে এটা বসে যায়, এভাবে প্রাকৃতিক প্রক্রিয়া, ওষুধ গ্রহণ করেও আমরা ভালো থাকতে পারি। কিন্তু ওষুধ যেরকম করে আমাদের উপকার করে, সেই সঙ্গে ওষুধের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো অবশ্যই বিশেষজ্ঞ পরামর্শক্রমে আপনি ওষুধ খাবেন, নিজে থেকেই কখনো ওষুধ খেতে যাবেন না, কারণ বিশেষজ্ঞ জানেন যে কখন কি মাত্রায় আপনার কতটুকু দরকার। তো এ কারণে নিজে নিজে অ্যাপ্লাই না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শক্রমে ওষুধ সেবন করবেন। আর সেই সঙ্গে প্রাকৃতিক প্রক্রিয়াগুলো যখন আপনি অনুসরণ করছেন, যিনি জানেন এই বিষয়ে তার পরামর্শ নিয়ে এটাকে অনুসরণ করলে অনেক উপকার হবে। কারণ সব জিনিস সবার জন্য হয় না। কেউ মেথি খেয়ে হজম করতে পারেন, কেউ আবার সেটাকে পারেন না। তো যিনি বিশেষজ্ঞ তিনি এই জিনিসগুলো জানবেন তার কাছ থেকে, অথবা তার জানা আছে কাকে কি জিনিস দিলে সুবিধা হবে। কারণ আয়ুর্বেদে কিংবা যে ন্যাচারোপ্যাথিতে যে জিনিসগুলো হয়, অনেক ফ্যাক্টর কাজ করে। কারো শরীর পিত্ত প্রধান, কারো আবার কফজ, এরকম করে নানান বিষয় আছে।
যিনি বিশেষজ্ঞ তিনি সেই বিষয়টাকে ভালো করে ব্যাখ্যা করতে পারবেন এবং তিনি জানেন যে কাকে কতটুকু মাত্রা দিতে হবে। তো অবশ্যই যে কোনো প্রাকৃতিক টিপস বলেন, ওষুধ বলেন, অবশ্যই কিংবা ইয়োগা বলেন, আপনি একজন বিশেষজ্ঞের পরামর্শে যখন আপনি করবেন, তার সহযোগিতায় যখন আপনি প্রশিক্ষণ নেবেন, তখন বিষয়টা আপনার জন্য সেফ অ্যান্ড সাউন্ড। তো প্রিয় দর্শক, আজকে আমাদের যে আসন, ধনুর আসন, সেই সঙ্গে সিংহকোটি প্রাণায়াম এবং প্রাকৃতিক প্রক্রিয়ায় গলাটাকে ভালো রাখার জন্য, স্বরটাকে ভালো রাখার জন্য আমরা এই প্রক্রিয়াটাকে অনুসরণ করতে পারি। তো আগামী পরে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ঠিক তাই, আসলে ইনস্ট্রাক্টর যেভাবে বলছিলেন যে প্রাণায়াম আমাদের ফুসফুসকে খুব ভালো রাখে, এবং এই করোনার সময় ফুসফুসকে ভালো রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাই হোক, আমরা দেখছিলাম আমাদের নিয়মিত শো, যোগা শো। এবার আমরা ছোট একটা বিরতি নেব। আজ সকালে বাংলাদেশ নিয়ে যখন ফিরবো বিরতির পর, তখন আরও নানা আয়োজন থাকছে। সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। দেখছি নিউজ 24 চলছে আজ সকালে বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান। এবারে যে কাজটি করব সেটি হলো পত্রিকার পাতায় চোখ রাখবো, দেখে নিতে চাইবো দেশ এবং দেশের বাইরের প্রধান প্রধান দৈনিকগুলো আজ কি শিরোনাম করেছে। আমার হাতে এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরের যে প্রধান প্রধান জাতীয় দৈনিকগুলো রয়েছে সেগুলোর সংবাদ শিরোনাম রয়েছে, আমরা একটু দেখে নিতে চাইবো। প্রথমে আমার হাতে যেই পত্রিকাটি রয়েছে সেটি দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজ তাদের যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে ব্যুরোক্রেসির মুখোমুখি জনপ্রতিনিধি, এবং একই সঙ্গে উৎকণ্ঠে হেফাজতের মৃত্যু নিয়ে আরও একটি শিরোনাম করেছে। অর্থাৎ দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা শিরোনাম করেছে। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে ঘরে বাইরে পলিথিন বিষ, করোনাকালে জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিতর্ক। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণ। অনলাইন সংস্করণে শিরোনাম করা হয়েছে লাশের কাছে ভাসছিল এক টুকরো কাগজ, তাতেই ধরা খুনিরা। এরপর আমার হাতে রয়েছে দৈনিক সমকাল। দৈনিক সমকাল আজ যে শিরোনামটি করেছে, সমকালের শিরোনাম বলছে ঘুষ দিলেই মেলে গায়েব ফাইল, কাদের নিয়ন্ত্রণে আলুর বাজার। ডেইলি সান পত্রিকা এই মুহূর্তে আমার হাতে রয়েছে। ডেইলি সান যে শিরোনামটি করেছে সেখানে বলছে বাংলাদেশ সেট টু ওভারটেক ইন্ডিয়া ইন পার ক্যাপিটাল জিডিপি IMF। ডেইলি স্টার এই মুহূর্তে আমার হাতে রয়েছে। ডেইলি স্টার যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে ল্যাগিং বিহাইন্ড ইন ভ্যাকসিন রেস। এরপর আমার হাতে রয়েছে পার্শ্ববর্তী দেশের আনন্দবাজার পত্রিকা, সেখানে বলছে আর্থিক অনটনে থাকা কিছু নতুন পুজো কমিটিকেও টাকা দেবে রাজ্য। এরপরে রয়েছে হিন্দুস্তান টাইমস। হিন্দুস্তান টাইমস যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে গভর্নমেন্ট চেকস আউট প্ল্যান ফর স্টোরেজ অফ কোভিড-19 ভ্যাকসিন। এরপরে খালিজ টাইমস আমার হাতে রয়েছে। মধ্যপ্রাচ্যের এই পত্রিকা যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে দুবাই এগ্রিমেন্ট টু ইমপ্লিমেন্ট কালচারাল ভিসা ইনিশিয়েটিভ। এরপরে রয়েছে নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস যে শিরোনামটি করেছে সেখানে বলছে রিপোর্টস অফ পজিটিভ হোয়াইট হাউস ভাইরাস ব্রিফিংস ফুয়েলড আর্লি স্টক সেল অফ। এরপরে রয়েছে দি গার্ডিয়ান। ব্রিটিশ এই পত্রিকা যে শিরোনামটি করেছে সেখানে বলছে প্যারিস ইন্ট্রোডিউস কারফিউ, ট্রাম্প রিকভার ফ্রম কোভিড। এই ছিল আমার হাতে থাকা দেশ এবং দেশের বাইরের যে প্রধান প্রধান সংবাদপত্রগুলো সেগুলোর শিরোনাম। এবার আমরা বিস্তারিত আলোচনায় যাব। বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত হবেন নুরুল কবির। তিনি শিক্ষক এবং গবেষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। নুরুল কবির, শুভ সকাল আপনাকে। এবং আজকে আমরা যে আমাদের দেশের যে জাতীয় দৈনিকগুলো রয়েছে সেখানে আমরা ভিন্ন ভিন্ন কিছু শিরোনাম পেয়েছি, কিন্তু বহুল আলোচিত যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। যেমন দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজ যে শিরোনামটি করেছে সেখানে বলছে ব্যুরোক্রেসির মুখোমুখি জনপ্রতিনিধি। আমরা সম্প্রতি আমরা দেখলাম যে একজন জনপ্রতিনিধি ফরিদপুরের, তিনি সেখানকার জেলা প্রশাসক, ইউএনও এবং এসি ল্যান্ডকে গালিগালাজ করেছেন, এবং সেই ফোনালাপ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। যদিও তিনি এই ঘটনাটিকে ব্যক্তিগতভাবে এবং পরবর্তীতে প্রেস ব্রিফিংয়েও তিনি বিষয়টিকে অস্বীকার করেছেন, কিন্তু ইউএনও যিনি যাকে ফোন করা হয়েছিল তিনি বলেছেন যে না, এটি কোনো এডিটেড নয়, এখানে সম্পূর্ণটি সেই জনপ্রতিনিধির কথা। এবং একই সঙ্গে
তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার, মামলা করার প্রস্তুতি নিচ্ছে ইসি। এই হলো সারসংক্ষেপ। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, ব্যুরোক্রেসির মুখোমুখি জনপ্রতিনিধি বিষয়টিকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে আমি এটিকে দেখব রাজনীতির সংকট হিসেবে, রাজনীতিবিদের সংকট হিসেবে। রাজনীতিবিদ কিন্তু গড়ে ওঠার বিষয়। আমাদের রাজনীতিতে যে রাজনীতিবিদদের সংকট দেখা যাচ্ছে, এটি তারই ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে। আমরা দেখছি যে রাজনীতিবিদ হয়ে ওঠা, গড়ে ওঠার যে প্রক্রিয়াগুলো আমাদের রাজনীতিতে রয়েছে, সেখানে কিছু অসঙ্গতিরই বহিঃপ্রকাশ। এটি একজন রাজনীতিবিদ তো একদিনে গড়ে ওঠেন না। একজন রাজনীতিবিদ তৃণমূল পর্যায় থেকে উঠে আসেন, এবং সেখান থেকে উঠে আসতে তাকে অনেক অনেক কিছু শিখতে হয়, অনেক ঘাত প্রতিঘাত পেরোতে হয়। কিন্তু আমাদের এখানে এখন ইদানিং দেখা যাচ্ছে যে রাজনীতিবিদদের উত্থান বা রাজনীতিবিদ হয়ে ওঠার প্রক্রিয়াগুলো অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ। গতকালকেও যিনি রাজনীতি করতেন না, আজকে তিনি বড় রাজনীতিবিদ হয়ে উঠছেন, জনপ্রতিনিধিও হয়ে উঠছেন। যার কারণে তার যে রাজনীতিবিদ হয়ে ওঠার শেখার যে জায়গাগুলো, সেগুলো ব্যাহত হচ্ছে। এবং সেটিরই বহিঃপ্রকাশ আমরা এই দেখেছি সেদিন, যেটি ফরিদপুরে ঘটেছে। একজন রাজনীতিবিদ যদি কখনো বিশেষভাবে উত্থান ঘটে, তাহলে তিনি এটিই করবেন, এবং এটি স্বাভাবিক। এবং আমাদেরকে এখন সচেতন হতে হবে, বিশেষ করে রাজনীতিক যারা করেন, রাজনীতির যারা ফিলসফি গুলো দেখেন, দেশের কর্ণধার যারা আছেন, তাদেরকে বুঝতে হবে যে রাজনৈতিক নেতার এটি হয়ে ওঠার ব্যাপার, এটি একটি গড়ে ওঠার ব্যাপার। এটি কালকে একজনকে রাজনীতিবিদ বানিয়ে দিলে সে রাজনীতিবিদ হয়ে ওঠেন না, তার শেখার জায়গা আছে। এটি এটি সেখানে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে আমাদের রাজনীতির সংকট আছে, রাজনীতিবিদদের সংকট আছে। নুরুল কবির, আমার দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হলো যে এরই ভিতরে আপনি জানেন যে নির্বাচন কমিশন গতকালকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে সকল আলামত রয়েছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য, এবং সেই জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলার যে প্রস্তুতি সেটি গ্রহণ করা হয়েছে। 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, এবং আজ কালের ভেতরে মামলার কথা খুব জোর দিয়ে তিনি বলেছেন। এটি আসলে কতখানি আপনি আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন যে ইলেকশন কমিশন তার বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের ব্যবস্থা নিতে যাচ্ছে? এটি তো খুবই স্বাভাবিক। যখন আইন কখন প্রয়োগ করতে হয়, যখন আইনকে লঙ্ঘন করা হয়, আইন লঙ্ঘন করা মাত্রই আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে, এবং সেটিকে ভ্যালু নিউট্রাল হতে হবে। যে আইন সবার জন্য সমান, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত আছে, সেটিও প্রমাণ করার বিষয় আছে। সে যেই হোক না কেন, আইনের ঊর্ধ্বে না, এবং আইনের ঊর্ধ্বে না থাকার কারণে প্রত্যেকেরই আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের প্রয়োগকে সম্মান জানাতে হবে। যিনি অভিযুক্ত তাকেও বুঝতে হবে যে তিনি একজন আইন প্রণেতা। খুবই ইম্পর্টেন্টলি তিনি আইন প্রণেতা একজন, তাকেও আইনের প্রতি সম্মান রেখে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে অবশ্যই থাকবে, সেটি তিনি দেখবেন। আবার যারা অভিযোগ করেছেন তারাও বিষয়টি যাতে খুব খেলো না হয়ে যায়, বিষয়টি যাতে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো দেখবেন। এবং আইনের শাসনের প্রয়োগটি নিশ্চিত করতে হবে, সেটি যে পক্ষে যাক না কেন। কারণ আইন যদি তার নিজস্ব গতিতে না চলতে পারে, তাহলে এই ঘটনা আরো ঘটবে। আমরা নিশ্চিতভাবে এখন আমরা বলবো না, যেহেতু বিষয়টি নিয়ে বিতর্ক আছে, আপনিও বললেন, একজন অস্বীকার করেছেন, আবার একজন বলছেন না তাদের কাছে আমানত আছে, ঠিক আছে। কিন্তু রাষ্ট্র এবং সরকার এবং আইন সভাকে আইনের কে নিজস্ব গতিতে চলে প্রমাণ করতে হবে যে কি ঘটেছে, এবং কাকে শাস্তি দেওয়া হবে বা কে মুক্তি পাবে তা বড় বিষয় না। বড় বিষয় হলো যে আইনের প্রয়োগটিকে ভ্যালু নিউট্রালি নিশ্চিত করতে হবে, এবং সেটি করলে আমরা আগামীতে এগুলো থেকে বের হয়ে আসতে পারবো। রাজনীতিবিদ, ব্যুরোক্রেসি বা জনপ্রতিনিধি সবাই এখান থেকে শিখবে। নুরুল কবির, শেষ যে প্রশ্নটি সেটি হলো পুলিশ হেফাজতে মৃত্যু, সেটি নিয়ে একটি উৎকণ্ঠা, এবং পরপর 2টি ঘটনা আমরা দেখলাম। তো বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? এবং যেহেতু একটি সুষ্ঠু বিচারের কথা স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে, এবং সাবেক আইজিপি সহ অন্যান্য অনেকেই বা নিরাপত্তা বিশ্লেষকরা মতামত দিয়েছেন যে এটি আসলে খুবই উদ্বেগজনক, বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আইনের প্রয়োগ যাদের হাতে থাকে, হ্যাঁ, আমরা যদি রক্ষক যদি কখনো ভক্ষক হয়ে যান, তাহলে খুবই খুবই বিপজ্জনক। আমরা তো পুলিশের উপরে আস্থা রাখবো। পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থার উপর যদি আস্থা না রাখা যায়, এবং তারাই যদি আইন লঙ্ঘনের কাজে জড়িত থাকে, তাহলে তো শেষ কথা বলে কিছুই থাকে না, তখন তো আর কোথাও যাওয়ার জায়গা থাকে না।
অবশ্যই এটি এমন না যে মাথা ব্যথা হয়ে গেছে মাথা কেটে ফেলবো, তা না। আমাদেরকে অবশ্যই এর মধ্যে দিয়ে বের হয়ে আসার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে, আইনগত ভাবেই এই সমস্যার মোকাবেলা করতে হবে। পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা তো আইনের ঊর্ধ্বে না, এবং তারাও মানুষ, এবং আমরা ধরে নিলাম যে ওখানে কিছু অসঙ্গতি আছে, আমরা ধরে নিলাম কি এটা আমরা জানি, এটা তো পুরনো কথা, এই বিষয়ে তো অতীতে অভিযোগ উঠেছে। আমার মনে হয় যে এই বিষয়টি নিয়ে আমরা আরেকটি ভাবে দেখতে পারি যে এই বিষয়গুলো যে অতীতে যা ঘটেছে সেগুলোর আসলে ফলাফলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। না, আমরা মিডিয়াতে কিন্তু এর আগেও এই হেফাজতে মৃত্যুর বিষয় শুনেছি, আমরা এটা শুনি 2 দিন 3 দিন, তারপর মিডিয়া থেকে হারিয়ে যায়, আমরাও ভুলে যাই, খুব স্বাভাবিক। এটি স্বাভাবিক যে আমরা একটা সময় ভুলে যাব, কিন্তু আমাদেরকে এখন নিশ্চিত করতে হবে যে প্রথম কথা হলো যে এই বিষয়টিকে আইনের আওতায় এনে যথোপযুক্ত তদন্ত এবং যথোপযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এবং একই সাথে গণমাধ্যমের একটি ভূমিকা আছে যে অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলোর কি ঘটেছে, অতীতের ঘটনাগুলোর ফাইনাল রেজাল্টটা কি, সেটিও তুলে ধরতে হবে। তাহলে হবে কি, সচেতনতার মান বাড়বে, আইন প্রয়োগকারী সংস্থাদের মধ্যে সচেতনতা আসবে, তাদের মধ্যেও আরো বেশি সিনসিয়ারিটি আসবে, এবং একই সাথে সাধারণ মানুষ আইন প্রয়োগকারী সংস্থার উপর আস্থা বাড়বে। এবং এটা কিন্তু খুবই সত্যি যে হেফাজতে মৃত্যু যেমন একটি ঘটনা ঘটেছে, আবার একই সাথে আমাদের আইন প্রয়োগকারী সংস্থার অনেক ভালো ভালো ঘটনাও আছে। সবকিছুকে সামনে রেখে আমাদেরকে একটি ভালো ভবিষ্যৎ বিনির্মাণ করার জন্য আইনের কাছেই ফিরে যেতে হবে, এবং গণমাধ্যমকে যেটি করতে হবে যে পুরো ঘটনাগুলোকে যাতে আমাদের স্মৃতি থেকে না হারিয়ে যায়, অতীতের ঘটনাগুলোর পুনরাবৃত্তি যাতে না হয়, এবং অতীতের ঘটনাগুলো রেজাল্ট কি এসছে সেটিকে আমাদের সামনে তুলে ধরলে এই বিষয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয়ে একটি অবদান রাখা যাবে বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ নুরুল কবির আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে আজকের সংবাদপত্র পর্যালোচনায় যুক্ত হচ্ছিলেন নুরুল কবির, শিক্ষক ও গবেষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা এতক্ষণই কথা বলছিলাম তার সঙ্গে। এবারে আমরা যে কাজটি করব সেটি হলো, এবার একটু দেখে নিতে চাইব আজ কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে, এবং সেটার জন্য আজকের রাশিফল জানাচ্ছেন আমাদের সঙ্গে জ্যোতিষবিদ কেসিপাল। কেসিপাল, আজ কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে? অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। মনে রাখবেন, দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ হয়ে পড়তে পারে। অবশ্য শ্রমিক কর্মচারীদের মনে মালিক ভীতি দেখা দিতে পারে। এবার বৃষ রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে যারা শিক্ষার্থী আছেন তাদের হাতে নিত্য নতুন সুযোগ এসে ধরা দেবে। সেই সঙ্গে পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন, এমনকি পিতৃ মাতৃ ধন সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। এবার মিথুন রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে। সেই সঙ্গে সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন, যা আটকে থাকা কাজ সচল করবে। এমনকি দীর্ঘদিনের ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগতে পারে। এবার কর্কট রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করতে পারে। ভাই বোনদের সাথে অবশ্য কারণে অকারণে কলহ বিবাদের সৃষ্টি হলেও তা দীর্ঘস্থায়ী হবে না। এবার সিংহ রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন মৌজ ও মস্তিতে কাটবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে। প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিবাহ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ এমনকি সুদূর প্রসারী হবে। এবার কন্যা রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী আসতে পারে। সেই সঙ্গে আপনার শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন। এবার তুলা রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচ বেশি হওয়ায় পূর্ণ পকেট শূন্য হয়ে পড়বে, এমনকি ধার দেনা করতে হতে পারে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সাহায্যের পরিবর্তে দূরে থেকে মজা দেখবে।
অবশ্য পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হয়ে পড়তে পারে। এবার বৃশ্চিক রাশিজাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে পাওনা টাকা আদায় হবে, এমনকি আটকে থাকা কাজ চালু হবে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের মজুত মালের দাম বৃদ্ধি পেতে পারে, সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ যোগ পরিলক্ষিত হচ্ছে। এবার ধনু রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে, এমনকি নিত্য নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসতে পারে। শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নষ্ট হয়ে পড়বে। এবার মকর রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে পারে, এমনকি গৃহবাড়ি, ভূমি সম্পত্তি, ফ্ল্যাট বাড়ি বা যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হতে পারে। তাছাড়া আজকের দিনের কর্ম, ব্যবসা বাণিজ্য যে কাজই করুন না কেন ভবিষ্যতে ছায়া দিয়ে বাঁচাবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে। এবার কুম্ভ রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়তে পারে। সেই সঙ্গে লটারি, জুয়া, রেস, শেয়ার, হাউজিং এড়িয়ে চলতে হবে। মনে রাখবেন ঘুষ গ্রহণ, অনুচিত কাজবাজ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয় এগুলো ঘাতক প্রমাণিত হতে পারে বা আপনাকে শ্রীঘরে ঢোকার পথ প্রশস্ত করে তুলতে পারে। এবার সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে, সেই সঙ্গে দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। এমনকি গৃহবাড়ি অতিথি সমাগম থাকবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটতে পারে। প্রেম, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। ধন্যবাদ কেসিপাল আজকের রাশিফল জানানোর জন্য। এতক্ষণ পর্যন্ত আমরা কেসিপালের সঙ্গে ছিলাম, তবে এবার আমরা যাব কুমিল্লায়, সেখানকার একটা চমৎকার তথ্যচিত্র দেখে ফিরছি। দর্শক, আজকের মতো এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। ভালো কাটুক আপনার দিন। বিদায়।